জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগে একমত দলগুলো, বললেন আলী রিয়াজ। জুলাই মাসেই জাতীয় সনদের সম্ভাবনা। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। বিএনপিকে হেয় করতে সাইবার আক্রমণ হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। সফল হবে না জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চেষ্টা। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ে যাবে না এনসিপি। নৌকা প্রতীক বাদ দেওয়ার প্রস্তাব, হত্যার রাজনীতি বন্ধ চান নাহিদ ইসলাম। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় এখন পর্যন্ত 7 আসামি গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট। আইন শৃঙ্খলা বিভাগ বাহিনীর শিথিলতা খতিয়ে দেখছে সরকার। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির। আবু সাইদ হত্যায় 2 আসামিকে হাজিরের নির্দেশ। এবং রাহুলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ বাঁচাতে লড়ছে বাংলাদেশ। আবারও টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতা। দর্শক, আমন্ত্রণ সংবাদ জানতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া চৌধুরী। জরুরি অবস্থা ঘোষণা এবং 5টি নির্দেশনার প্রেক্ষিতে প্রধান বিচারপতি নিয়োগের ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ব্যাপারে সবাই একমত হলেও সরকার প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা দরকার বলে মত রাজনৈতিক নেতাদের। সাইফুল রিপনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বাদশ বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। প্রথমার্ধের আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা ইস্যুতে ঐকমত্য গড়ে ওঠার তথ্য জানান রাজনৈতিক দলের নেতারা। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল 141 ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐকমত্য ঘোষণা হচ্ছে। দ্বিতীয়, যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও ঐকমত্য পোষণ হয়েছে আগে। কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল, কিন্তু ঐকমত্য আসা যায়নি। আজকে যেটা কনক্লুশনে আসা গেছে, অভ্যন্তরীণ গোলযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসছে যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন, যার স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেইফ এখানে আসছে। প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও কয়েকটি নির্দেশনা নির্দিষ্ট করে ঐকমত্যে পৌঁছানোর কথা জানান রাজনৈতিক দলের নেতারা। আমাদের যে অরিজিনাল প্রস্তাব ছিল, কর্মে প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে, কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে, তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। কিছুটা অ্যাকোমোডেট করেই আমরা সবাই একমত হয়েছি। এখন প্রথম কথা হচ্ছে যে জ্যেষ্ঠতম যিনি, তাকে নিয়োগ দেওয়া হবে, ফুল স্টপ। সেকেন্ড, কোনো কারণে যারা ক্ষমতাসীন থাকবেন তারা যদি ফিল করে, তাহলে 2-এর একজনকে করার প্রভিশন থাকবে, তবে এটা সংবিধান সংশোধন করে করতে হবে। সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তখন তারা 2 জনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। তো সেখানে ওই 70 অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম, এটাও অনেকটা তার কাছাকাছি। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ব্যাপারেও সবাই একমত, তবে সরকার প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা দরকার বলে মত দেন তারা। মঙ্গলবারে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আলোচনা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে সাইবার অ্যাটাক হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না, বিএনপি ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে অংশ নিয়ে বক্তারা তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা তুলে ধরেন। দল এবং আমাদের প্রিয় দেশের জন্য তার যে অসংখ্য ত্যাগ, সেটি স্বীকৃতি না দিলে গুরুতর অবিচার করা হবে ওনার প্রতি। কিভাবে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছেন আমাদের এই নেতা এবং তার সমগ্র পরিবার। আমরা হিউম্যান রাইটস ভায়োলেশনসের কথা বলি, সারা বাংলাদেশে যে রাইটস ভায়োলেশনস হয়েছে তার একটা বড় প্রতিবিম্ব আমাদের নেতা জনাব তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য চলছে নানা চক্রান্ত। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, চলছে সাইবার অ্যাটাক। এই প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী অ্যাক্টিভিস্টদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্রচন্ডভাবে প্রভাবিত করছে। আমাদের মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। একই সঙ্গে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দেন তারা। শাপলা প্রতীক ছাড়া কোনো অপশন নেই বলেও জানান নেতারা। শিউলি রায়ের রিপোর্ট। রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিনের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির প্রতীক নৌকার তালিকা থেকে বাতিলের সুপারিশ করেছেন তারা। তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। তিনি আরও বলেন, নতুন করে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি। এই প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে শাপলাকে আগে এই প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয়। এই সময় ইসি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন নাসরুদ্দিন পাটোয়ারি। এছাড়াও তিনি বলেন, শাপলা প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। গেল 22 জুন এনসিপির দলীয় নিবন্ধনে আবেদনের নিজেদের প্রতীক হিসেবে পছন্দের শীর্ষের তালিকায় রাখে শাপলাকে। তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বে নাগরিক ঐক্যেরও একই প্রতীক চায়। দুটি দলই শাপলার প্রতীক নিয়ে একাধিকবার বৈঠক করে ইসির সঙ্গে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে পিরোজপুরে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।
গুম, খুন, দখলদারিত্ব ও ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে ঝালকাঠিতেও পথসভা করেছে দলটি। পুরনো বন্দোবস্ত বাতিল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় রাজপথে থাকার ঘোষণা দিয়েছে এনসিপি। সহকর্মী জালিস মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আল মারুফ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার পিরোজপুর অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরও চাঁদাবাজ দখলবাজদের অত্যাচারে ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ। আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ দখলদার থাকবে। আমাদের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলেও জানান নাহিদ। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ঢেলে সাজাবো। আমরা তার জন্য এখন লড়াই করতেছি। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, তাসনিম জারা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমে অবস্থা পুরান ঢাকার মিডফোর্ড এলাকায়। নিরাপত্তার সংকটের কথা বলে হাসপাতালে শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এদিকে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে আলমগীর ও মনিরকে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদনও হয়েছে। তন্দ্রা তারুণের রিপোর্ট। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পর রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় এখনো আতঙ্ক কাটেনি। হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। এ নিয়ে বিক্ষোভ করে হাসপাতাল শাটডাউন করার ঘোষণা দেন তারা। রোববার সকালে মিডফোর্ড হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লালবাগ বিভাগের ট্রাফিক পুলিশ। মেডিকেলের শিক্ষার্থীদের নিরাপত্তায় এই উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে হাসপাতালের 2 নম্বর গেট এখন থেকে বন্ধ থাকবে। এদিকে সোহাগ হত্যার ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। রাজীব ও সজীব নামের 2 জনকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। সারা দেশে চাঁদাবাজি বন্ধ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে সায়েন্স ল্যাব ঘুরে আবারও একই স্থানে এসে যা শেষ হয়। ছাত্র সমাজের কাছে কোনো অন্যায়ের ঠাঁই নাই নাই নাই। ছাত্র জনতা কোনো রাজনৈতিক দলকে ভয় পায় না, আমরা কোনো রাজনৈতিক দলকে ভয় পাই না। এখনো সময় আছে, যারা দেশ অরাজকতা শুরু করেছে সে যে দলই হোক, বিএনপি, শিবির, এনসিপি, আপনারা ভীত হন, আপনার ইতিহাস থেকে ভীত হন। এছাড়াও দেশের সমসাময়িক বিষয়ে আনসার সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোহাগ হত্যার বিষয় বলেন, হত্যাকাণ্ডের সময় ওই এলাকায় কোনো আনসার সদস্য ডিউটিতে ছিলেন না। ওখানে আমাদের আনসারের তো কোনো ব্যত্যয়ের কোনো সুযোগই নাই। আমি ওখানে ডিউটি নাই, হাউ ক্যান আই মেক সামওয়ান রেসপন্সিবল? অ্যান্ড ইট ইজ নট এরিয়া ডিফেন্স। আমি যেটা বললাম, এরিয়া প্রোটেকশন তো না। ইট ইজ নট এরিয়া প্রোটেকশন, ইট গোজ বেসড অন দ্য রোস্টার, যে কে কোথায় দাঁড়াবে এটা পুরো হাসপাতালের ডিউটি রোস্টারে ফিক্স করা আছে। আমাদের গেটে ছিল 2টা পর্যন্ত ডিউটি, ঘটনা হয়েছে বিকালে 5টার পরে। ওই সময় তো ওই জায়গায় নাই লোক। Then how can you make a ব্যত্যয়? How can you make a someone responsible? Anyone who is with the uniform supposed to react. বাট সেই রিয়াকশনের তো সুযোগ আলটিমেটলি পায় নাই, কারণ পাশেই সে যখন চলে গেছে হসপিটালের ডিরেক্টর বলছে ওকে ফরগেট ইট, বিকজ এই ধরনের ঘটনা তো ওনারা আগে দেখছে। আনসারকে শাড়ি ও চুরি দেওয়ার বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ এমন সংবাদের জেরে আগামী 5 দিনের মধ্যে যুগান্তর সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, যুগান্তর পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সরাসরি বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে, অথচ পুলিশ বারবার বলে আসছে ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু যুগান্তরে বলা হয়েছে বিএনপির চাঁদাবাজি এর সাথে জড়িত। স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। গণতন্ত্রে আস্থা রেখে টার্গেট প্রোপাগান্ডা বন্ধ করার আহ্বান জানান তিনি। পত্রিকার যিনি রিপোর্ট করেছেন, আমাদের গ্রিভেন্সেসটা সেই রিপোর্টারের বিরুদ্ধে, বাট ওখানে কোনো ধরনের কারো কোনো নাম ছিল না, নিজস্ব প্রতিবেদক হিসাবে এসেছে, যে কারণে আলটিমেটলি সম্পাদক সাহেবকেই আমরা এই নোটিশটা দিয়েছি। আগামী 5 দিনের মধ্যে যদি উনি পাবলিকলি ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় ওনার পাবলিকলি একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে। আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, এনবিআর এর আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল। নাইম আফসানের রিপোর্ট। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একের পর এক নৃশংস হত্যা রোধে অপরাধীদের গ্রেপ্তার করাই এই অভিযানের উদ্দেশ্য। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এদিকে এনবিআর এর আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। এই যে প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে। এ সময় তিনি আরো বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে, তাদের কর্মতৎপরতার মাধ্যমেই তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কি করতে পারি সেটা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। 2018 থেকে 24 সাল পর্যন্ত গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি। এদিকে রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় 2 আসামি অন্য মামলায় গ্রেফতার থাকায় 22 জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সেই সঙ্গে পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির বহু নেতাকর্মী। এমন অভিযোগের ধারাবাহিকতায় এবার 2018 থেকে 2024 পর্যন্ত 11টি গুমের অভিযোগ আনে বিএনপি। যেসব ঘটনায় সরাসরি জড়িত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 16 জন। গুম থেকে উদ্ধার পাওয়া কয়েকজন ভুক্তভোগী বর্ণনা দেন নির্মম নির্যাতনের সেই দিনগুলোর। আমি এই নির্যাতন, আমি অসুস্থ এখন, ঠিকমতো অনেক কিছু মনে রাখতে পারি না। সারা শরীর ব্যথা করে, অনেক মারধর করছে, হাঁটুতে ব্যথা করে, চলতে পারি না। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমাদের প্রচুর নির্যাতন করে, ইলেকট্রিক শর্ট দেই, পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা, রাঁধুনির যে মশলা, ওই মশলা আমার নাকের ভিতরে দেই, গরম পানি দিয়ে ইলেকট্রিক শর্ট দেই চেয়ারে বসে। তারপরে আমরা যেখানে প্রস্রাব করতাম, সবচেয়ে বড় কষ্টের ব্যাপার, আমরা যেখানে প্রস্রাব করতাম ওই প্রস্রাবের সাথে আমাদের ইলেকট্রিক শর্ট হতো। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের দলের বহু নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। পেশিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, মিছিল করতে না পারে, সমাবেশ করতে না পারে, এই কারণেই তাদেরকে এই অপহরণ করেছিল।
এদিকে রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় ২ আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় ২২ জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। সেই সঙ্গে পলাতক ভিসি হাবিবুর সহ ২৪ জনের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ২ জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। সেই ২ জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই ২ জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। অন্যদিকে জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ২। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি SK তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ খায়রুজ্জামান নামে এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি ৩ মাসের জন্য মামলাটিতে স্থগিতাদেশ দেন। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল এই ঘটনায় টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক ২ কর্মকর্তা শাক খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। ঢাকা মেট্রো এলাকায় নিবন্ধিত সিএনজির বাইরে অতিরিক্ত সিএনজি অটোরিকশা চলাচলের অনুমোদনের দাবিতে সড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা। রবিবার সকালে বনানীর BRTA কার্যালয়ের সামনে সড়কের দুপাশে অবস্থান নেয় তারা। এতে মহাখালী থেকে বিমানবন্দর এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। রবিবার সকাল 10টায় ঢাকা মহানগরীতে নিবন্ধিত সিএনজি অটোরিকশার পাশাপাশি জেলায় নিবন্ধিত অটোরিকশা চলাচলের অনুমতি চেয়ে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় BRTA ভবন ও এর আশপাশের সড়ক অবরোধ করেন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা সড়কে যান চলাচল থমকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভ উপেক্ষা করে যানবাহন চলাচলের চেষ্টা করলে শরীরে কাফনের কাপড় বেঁধে সড়কে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। বলেন যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। আমাদের কাছে 16টা ইউনিয়ন কাইটা নিছে, বিআরটি চেয়ারম্যানে আমাদেরকে বারবার আশ্বাস দিতেছে, আমাদের 4 দিনের টাইম নিছে, 4 দিনের টাইম দিয়ে আমাদের 14 দিন ধরে আমাদের লগে সাক্ষাৎ করে না। গাড়ি 1 বছর হইছে চলে না, আমরা এই গাড়ি দিয়ে কিভাবে চলবো? দিনভর সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ সময় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। 1 ঘন্টা 2 ঘন্টার উপর রাস্তা না, বলার কিছু নাই তো ভাই, বলার দরকার নেই তো ভাই, আমাদের কিছু বলার দরকার নেই, রাস্তা ছাড়েন। ওনাদের যেহেতু এটা নিয়ে সমস্যা হয়েছে, ওনাদেরও যেমন মানে রুজির উপরে সমস্যা হয়েছে, ওনারা স্পেসিফিক জায়গায় যায় বলুক। আমাদেরকে লাঞ্চের টাইম দিছে 1 ঘন্টা, 3 ঘন্টা এখানে পড়ে রইছি। এই যে ভোগান্তি, আমরা কই যাবো বলেন সাধারণ পাবলিক? আমরা তাদেরকে বাধা দিতে চাই না, তারা আমাদেরকে শুধু শুধু বাধা দিচ্ছে। আমরা এক সাইড দিয়ে চলে যাই, তারাও অবরোধ করুক, আমরাও থাকি। তাদের আন্দোলন করার অধিকার আছে, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে নয়। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলে সংঘর্ষ বাধে দুপক্ষের। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করলে আহত হয় বেশ কয়েকজন। সিএনজি চালকদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা করে। পুলিশ আমাদেরকে উচ্ছেদ করতে চাইলো, ওরা আমাদেরকে লাঠিচার্জ করলো। পুলিশে বাড়ি দিছে মাথা, শুধু আমরা ঠেকাইছিলাম, কোনো কিচ্ছু করি না, আমরা মারি নাই, মারামারি করতে যাই না, আমরা ঠেকাইছি। আমি আসতেছিলাম, আমার বলে কি এখান থেকে চাপ, আমি বলছি কি একটু দাঁড়ান, বাচ্চাটারে উঠায় নেই। এই কথা বলে আমার বাচ্চাটার আমি এভাবে উঠাই দেখেছি, ও আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়া পালাই দিছে। পরে সড়ক ছেড়ে যায় সিএনজি অটোরিকশা চালকরা, স্বাভাবিক হয় যান চলাচল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদ মর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 14 জুলাই থেকে 60 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের 17 সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়।
এর কয়েকদিন পর 30 সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। এরপর 15 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে এ মেয়াদ 60 দিন বাড়ানো হয়েছিল এবং সেই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেয়া হয়। এরপর আরও কয়েক ধাপে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়। গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা প্রদানের জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। রোববার পূবালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর আয়োজনে ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অ্যাডভান্স ওয়ার্কশপ অন ইসলামিক ব্যাংকিং তিনি এসব কথা বলেন। ওয়ার্কশপে ব্যাংকের সিনিয়র নির্বাহী ও ইসলামিক ব্যাংকিং কর্মকর্তারা অংশ নেন। এতে শরিয়া সম্মত ব্যাংকিং নীতিমালা, আধুনিক ব্যাংকিং এর সাথে এর সমন্বয়, গ্রাহক সেবা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর ইসলামিক ব্যাংকিং এর নতুন দিকগুলো নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।